পড়াশোনা করলে বড় মানুষ হওয়া যায়, বড় গাড়ি কেনা যায়, বড় বাড়ি কেনা যায়, কিন্তু পড়াশোনার সঙ্গে যে বড় মানুষ হওয়ার কোনো সংযোগ বা সম্পর্ক দূর দূরান্ত পর্যন্ত নেই, সে কথা আজও আমরা কেউ বিশ্বাসই করতে চাই না। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বর্তমান সময়ের মার্ক জুকারবার্গ পর্যন্ত এমন অনেক ব্যক্তিত্ব আছেন যারা প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত নয়, তাদের চিন্তাভাবনার ধরন ছিল সম্পূর্ণ আলাদা। এই পড়াশোনার সিস্টেমে অনেক শিক্ষিত বেকার বেরোচ্ছে, দেখা যাচ্ছে অনেকে পিএইচডি করে রয়েছেন, তারাও ঠিকঠাক কাজ পাচ্ছে না। কিন্তু কেন? এই সিস্টেম কেন আমাদেরকে সঠিক কর্মের সুযোগ দিতে পারছে না? এই সিস্টেম কোথা থেকে এলো, কবে এর উৎপত্তি, এবং এই শিক্ষা ব্যবস্থার পাশাপাশি আর কি কোনো শিক্ষা ব্যবস্থার অন্তর্গত আমরা হতে পারি? সব প্রশ্নের উত্তর দেব আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি শঙ্খ, কাল্টিভেট নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে মোস্ট ওয়েলকাম। আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার এবং নতুন ভিউয়ার, আমি সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা। ভালোবাসা রইল বাংলাদেশের মানুষের প্রতি যারা আমার ভিডিও রেগুলার দেখেন এবং আমাকে মেইল করেন। আজকের ভিডিওটা আমাকে মেইলে অনেকেই জানিয়েছিলেন যে এডুকেশন সিস্টেমের উপর একটা নতুন কন্টেন্ট বানাতে, তাই আজকের ভিডিওটা আমি সবার উদ্দেশ্যে বানিয়েছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত সকলকে দেখার অনুরোধ রইল। এ প্রসঙ্গে বলে রাখি, এই শঙ্খঘোষ নামে আমার একটা নতুন শর্টসের চ্যানেল ওপেন হয়েছে। আপনারা যারা শর্টস দেখতে ভালোবাসেন, আমার সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা মেম্বার হতে পারেন। ডেসক্রিপশনে লিংক দেওয়া রইল। ফিরে আসি আজকের ভিডিওতে। দেশ এগিয়েছে, আধুনিক হয়েছি আমরা। আধুনিক মা বাবারা এখনো বিশ্বাস করেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, আমলার বাইরে প্রতিষ্ঠার আলাদা কোনো মাপকাঠি হতে পারে না। যে ছেলেটি আজ ডাক্তার হয়েছে সে অনায়াসে একজন সিনেমাটোগ্রাফার হতে পারত। যে মেয়েটি আজ ভালো টিচার হয়েছে সে চাইলে একজন ভালো নৃত্যশিল্পী হতে পারত। আমাদের এডুকেশন সিস্টেমটা এমন একটা সিস্টেম যেখানে শিক্ষার্থী আছে কিন্তু শিক্ষার্থীর ইচ্ছেকে গুরুত্ব দেওয়া হয় না। আর এই ট্র্যাপে আমরা কি করে পড়লাম তার জন্য আপনাকে আমার সাথে যেতে হবে 1806 খ্রিস্টাব্দে। 1806 খ্রিস্টাব্দে নেপোলিয়ন আর প্রাশিয়ার মধ্যে একটা যুদ্ধ হয়। যেই যুদ্ধে নেপোলিয়নরা জয়লাভ করে, প্রাশিয়ানরা হেরে যায়। কিন্তু প্রাশিয়ানদের মধ্যে সবচাইতে বেশি সৈনিক ছিল এবং তাদের সব রকম ব্যাটেল মুভমেন্টের অভিজ্ঞতা ছিল। তা সত্ত্বেও তারা হেরে যায়, কিন্তু নেপোলিয়ন জিতে যায়। এখানে প্রাশিয়ান গভর্নমেন্ট একটা বোর্ড গঠন করে। তারা জানতে চায় এই পরাজয়ের কারণ কি। পরাজয়ের কারণ হিসাবে জানা যায় যে প্রাশিয়ান সৈনিকরা তাদের কমান্ডারের কথা একদম শোনেনি, তাদের ইচ্ছে মতো তারা যুদ্ধ করেছে। কিন্তু নেপোলিয়ন কমান্ডারের কথা শুনে তার সৈন্যরা যথাযথ যুদ্ধ করেছে। আর এটাই হলো পাস আর ফেলের কারণ। এবার প্রশ্ন হলো যে এই পাস ফেলের পর ঘটলোটা কি? গভর্নমেন্ট অর্থাৎ প্রাশিয়ান গভর্নমেন্ট একটা সিদ্ধান্ত নিল, আগামী দিনে বিশ্বের মধ্যে তারা যেন সামরিক দিক থেকে প্রধান হতে পারে, সেই জন্য মানুষকে কন্ট্রোল করতে হবে, যেন তারা প্রত্যেকটা যুদ্ধে জয়লাভ করে। সেই কারণে বড়দের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করা। কিন্তু সাইকোলজিক্যালি বড়দের মস্তিষ্ক বা কোনো প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্ককে কন্ট্রোল করা সম্ভব নয়, কিন্তু একটা বাচ্চার মস্তিষ্ককে কন্ট্রোল করা অনেক বেশি সহজ। কারণ বাচ্চাদের মস্তিষ্ক হয় একটা সাদা পেপারের মতো, সেখানে যা লিখবেন তাই তার মাথায় রেজিস্টার হবে। আর সেখান থেকেই স্কুলের কনসেপ্ট আসে, অর্থাৎ স্কুলে বাচ্চাদের পাঠানো হবে একটা নির্দিষ্ট সময়, তারা স্কুলে যাবে, তারা পড়াশোনা করবে, টিচারের কথা মতো উঠবে, টিচারের কথা মতো বসবে, খাবার খাবে, অর্থাৎ টিফিনের জন্য একটা নির্দিষ্ট বেলের অপেক্ষা করতে হবে, যাওয়া যাবে না টয়লেট, কথা বলা যাবে না পাশের বন্ধুর সাথে। তারা যেন কোনোভাবে সঙ্গবদ্ধ না হতে পারে, কোনো বন্ধুকে বন্ধু ভাবতে না পারে, সেই কারণে এই ধরনের ধারণা তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়। প্রাশিয়ান গভর্নমেন্ট প্রবর্তিত 8 আওয়ার কম্পালসারি এডুকেশন 5 to 13 ইয়ার্সের বাচ্চাদের মধ্যে ছড়িয়ে দেওয়া হলো। বাচ্চারা এখানে একটা মেশিনে পরিণত হলো, যেখানে বিশ্বের প্রায় সব ধনী ব্যক্তিরাই বলছেন যে স্কুলকে একটা নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করতে,
যেখানে বাচ্চারা মেলামেশা করে সংঘবদ্ধভাবে কোনো কাজ করবে, তাদের মধ্যে সামাজিকতা বৃদ্ধি পাবে, তারা স্কিলড হবে, তাদের টাইম ম্যানেজমেন্ট গড়ে উঠবে। সেখানে আপনার বাচ্চাকে শেখানো হলো বাচ্চার বন্ধু বন্ধু নয়, সে তার প্রতিদ্বন্দ্বী। 8 আওয়ার কম্পালসারি এডুকেশনের বাইরে অনেকটা সময় পড়ে থাকে, যেই সময় ছাত্র চাইলে ফিজিক্যাল এবং ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি করতে পারে, কিন্তু সেটাও করা যাবে না। সেটা যেন করতে না পারে তার জন্য তাকে দেওয়া হলো হোমওয়ার্ক, আর হোমওয়ার্ক করে যদি স্কুলে না আসে তার জন্য থাকবে শাসন বেত্রাঘাত। যেভাবে একজন কমান্ডার বা লিডারের কথা না শুনলে সৈন্যকে দেওয়া হতো শাসন, ঠিক সেরকম। এরপর আসি ইউনিফর্মে। আচ্ছা, ইউনিফর্ম কনসেপ্টটা কোথা থেকে এলো? আপনার কি এই বিষয়ে কিছু জানা আছে? জানা থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমার যেটা মনে হয়, সোলজারদের একটা ড্রেস কোড থাকা এবং সেই ড্রেস কোড থেকে এই স্কুল ইউনিফর্ম কনসেপ্টটা এসেছে। যাই হোক, শেষ পর্যন্ত জনগণের মধ্যে এই কম্পালসারি এডুকেশন বা এডুকেশন সিস্টেমটাকে ইনক্লুড করতে প্রাশিয়ান গভর্নমেন্ট সাকসেসফুল হয়, যার ফল ছিল অভাবনীয়। তারা সামরিক দিক থেকে আরো শক্তিশালী হয়ে ওঠে। কিন্তু প্রশ্ন হলো, সব যদি ঠিকঠাক চলে তাহলে গল্পের মোড় ঘুরবে কি করে? সময়টা 1837। আমেরিকান রিফর্মার হর্সম্যান চিন্তা করলেন তাদের দেশীয় এডুকেশন সিস্টেমকে পরিবর্তন করতে হবে। কথা মতো তিনি নানা দেশ ভিজিটে বেরোলেন। তিনি প্রাশিয়াতে এসে প্রাশিয়ান এডুকেশন সিস্টেমকে বাছাই করে তিনি সিদ্ধান্ত নিলেন এই এডুকেশন সিস্টেমকে তিনি আমেরিকাতে চালু করবেন। কথা মতো 1852 সালে তিনি দেশে ফেরেন এবং যেন তেন ভাবে নিজের দেশে তো এই শিক্ষা ব্যবস্থাকে চালু করলেনই, পাশাপাশি যেন সারা পৃথিবীতে এই শিক্ষা ব্যবস্থার প্রসার ঘটে সেই চেষ্টাও তিনি শুরু করলেন। সালটা 1852। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়। এগ্রিকালচার ইকোনমি থেকে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের দিকে বা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমির দিকে আমেরিকা ধাবিত হতে থাকে। কিন্তু সেই সময় ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মূল বাধা হয়ে দাঁড়ায় তাদের পর্যাপ্ত শ্রমিক। কারণ মানুষ সেই সময় নিজের খাদ্য নিজেই জোগাড় করে নিত, তাই কোনোভাবে মানুষকে শিল্পমুখী আর করা যাচ্ছিল না। অনেকটা সময় কেটে যায়। এরপর 1902 সালে একটা শিক্ষা জগতে বিরাট পরিবর্তন আসে, আর সেই পরিবর্তনটা আনেন জন ডি রকফেলার। জন ডি রকফেলারের আবির্ভাব এডুকেশন সিস্টেমকে নাড়িয়ে দিয়েছিল, কারণ তিনি $500 মিলিয়ন এই এডুকেশন সিস্টেমে ইনভেস্ট করেছিলেন। এবার আপনারা ভাববেন যে একজন মিলেনিয়ার, একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তিনি ইন্ডাস্ট্রিকে বাদ দিয়ে কেন এডুকেশন ওয়ার্ল্ডে এতগুলো টাকা ইনভেস্ট করবেন? আর এখানেই লুকিয়ে রয়েছে আসল গল্প। সেই সময় মানুষ কৃষিভিত্তিক হওয়ায় কাউকে শিল্পমুখী করা যাচ্ছিল না। শিল্পমুখী করার জন্য এত বড় ইনভেস্টমেন্ট, কারণ কোনো মানুষ যদি শিক্ষিত হয় সে কৃষিকাজকে বাদ দিয়ে সে সর্বোপরি শিল্পক্ষেত্রকেই বেছে নিতে চাইবে। এখানে জন ডি রকফেলার কিন্তু সফল হয়েছিলেন, কারণ একটা ইন্ডাস্ট্রি চালাতে গিয়ে যে পরিমাণ উপযুক্ত শ্রমিক প্রয়োজন তা একমাত্র তৈরি হতে পারে এডুকেশন সিস্টেমের মধ্য দিয়ে, আর সেই কাজটাই তিনি করেছিলেন। এডুকেশন সিস্টেমকে উৎসাহিত করতে যেন বাচ্চারা ট্রেন্ড হয় এবং উপযুক্ত শ্রমিকে পরিণত হয়, তারা যেন শিল্পক্ষেত্রকেই বেছে নেয় তাদের জীবিকা হিসাবে, তারা যেন মেশিনে পরিণত হয়, তারা যেন গোলামি করে, এটাই ছিল এই ইনভেস্টমেন্টের মূল উদ্দেশ্য, আর সেখানে তিনি সফল। জন ডি রকফেলার যে মানুষকে মেশিনে পরিণত করতে পেরেছিলেন তার চিত্র পাওয়া যায় চার্লি চ্যাপলিনের দ্য টাইমস মুভিতে। ভারতবর্ষে গুরুকুল মাদ্রাসার শিক্ষার প্রচলন ছিল, যেখানে গুরুর সান্নিধ্যে শিক্ষার্থী শিক্ষা লাভ করত এবং শরীর চর্চা ছিল একটা বিশেষ অঙ্গ। কিন্তু সেই শিক্ষা পরিবর্তন হয়ে ওয়েস্টার্ন অর্থাৎ প্রাশিয়ান শিক্ষা কিভাবে প্রচলন হলো, এইবার সেই কথাই জানব। ভারতীয় উপমহাদেশে দেশ শাসনের ক্ষেত্রে ব্রিটিশদের মূল সমস্যা হয়ে দাঁড়ায় ল্যাঙ্গুয়েজ, কারণ তারা কমিউনিকেশন করতে পারছিলেন না। এদেশের মানুষের ভাষা, রীতিনীতি, সংস্কৃতি তাদের কাছে অজানা, তাদের লাইফস্টাইল তারা কিছুই বুঝতে পারছিল না।
তাই দেশ শাসন অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন অফিস দপ্তর চালানোতে যে পরিমাণ আমলা প্রয়োজন তা তারা প্রোভাইড করতে পারছিল না। আর এই সমস্যা বুঝতে পেরে সেই সময় থমাস ব্যাবিংটন ম্যাকাউলে এডুকেশন সিস্টেমে পরিবর্তন আনার সিদ্ধান্ত গ্রহণ করেন। 1835 খ্রিস্টাব্দে ম্যাকাউলে একটা এডুকেশন সিস্টেমের প্রস্তাব আনেন, যেখানে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল এডুকেশন সিস্টেমকে ওয়েস্টার্ন এডুকেশন সিস্টেমে রূপান্তরিত করা। তবে এর পিছনে মূল উদ্দেশ্য ছিল ইন্ডিয়ান ইন ব্লাড অ্যান্ড কালার বাট ইংলিশ ইন টেস্ট ওপিনিয়ন্স ইন মরালস। স্থাপিত হয় ম্যাকাউলে এডুকেশন সিস্টেম ইন্সপায়ার্ড বাই প্রাশিয়ান এডুকেশন সিস্টেম। এখানে কিন্তু ম্যাকাউলে সফল হয়েছিল, কারণ তাদের মূল উদ্দেশ্যই ছিল অফিস দপ্তর ছোটখাটো সরকারি কাজগুলোতে যে পরিমাণ শ্রমিক প্রয়োজন সেই পরিমাণ শ্রমিক তারা ভারতীয়দের তৈরি করেই সেই কাজে তারা নিয়োগ করবে, অর্থাৎ তাদের অধীনে গোলামি করা। এখানে একটা কথা বলে রাখি, ভারতীয়দের উপরে যে পরিমাণ ব্রিটিশরা অত্যাচার করেছিল, তাদের যে পরিমাণ নিগ্রহ করেছিল, সেই ভারতীয়রাই ব্রিটিশদের অধীনে চাকরি বা গোলামিকে শ্রেয় বলে মনে করল। কারণ সেই সময় ব্রিটিশের অধীনে থেকে ব্রিটিশদের বিরোধিতা করা তো সম্ভব ছিল না, তাই হয়তো তাদের সেই মানসিকতার জন্ম হয়েছিল। আর এই এডুকেশন সিস্টেমের উদ্দেশ্য ছিল শিশু মনকে নিয়ন্ত্রণ করা, কারণ শিশু মন একটা ব্ল্যাঙ্ক স্লেটের মতো হয়, সেখানে আপনি যে ছবি আঁকবেন বা যা লিখবেন সেটাই তার মাথায় রেজিস্টার হবে। তাই শিশুদের মস্তিষ্ক ওয়াশ করা বা ব্রেইন ওয়াশকেই তারা প্রথম কাজ মনে করেছিল। আর এই শিক্ষা ব্যবস্থার তিনটি বৈশিষ্ট্য ছিল। 1 নম্বর হলো শিক্ষা ব্যবস্থায় সরকারি নিয়ন্ত্রণ, 2 হলো একটা নির্দিষ্ট সিলেবাস ফলো করা যেটা সবাইকে মেনে চলতে হবে, 3 হলো ইংরেজি ভাষায় শিক্ষা। আর এই শিক্ষার বাইরে শিশু বা ছাত্রের আলাদা করে করার কিছু আর ছিল না। ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1947 সালে, বাংলাদেশ স্বাধীন হয়েছে 71 সালে। শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে, কিন্তু কোথাও কি ম্যাকাউলের সেই এডুকেশন সিস্টেমের সাথে সেই ফিচার্সগুলো এখনকার এডুকেশন সিস্টেমে মিলে যাচ্ছে না? নিজেকে প্রশ্ন করে দেখুন। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। ব্রিটিশরা আমাদের জাতির মেরুদণ্ড ভেঙে দিয়ে গেছে, আজও কিন্তু আমরা নিজেদের পায়ে উঠে সেভাবে দাঁড়াতে পারিনি। এডুকেশন ইজ ফর লার্নিং, নট ফর আর্নিং। বাড়ির লোক শিখিয়েছিল আর্ন করার জন্য, স্কুল কলেজ আমাদের শেখালো নাম্বার গেইন করার জন্য। আর এই দুয়ের মাঝে আমরা পড়ে স্যান্ডউইচ ছাড়া যে আর কিছুই হয়নি সে কথা বোধহয় আলাদা করে বলতে হবে না। একটা কথা বলুন তো, আমরা যখন স্কুল কলেজে ফর্মুলা শিখেছিলাম, ম্যাথসের ফর্মুলা a² + 2ab + b², আচ্ছা এই ফর্মুলা আমাদের বাস্তব জীবনে কার কার কাজে লেগেছে? আপনাদের যদি কারো কাজে লেগে থাকে সেটা কমেন্টে জানাবেন, কিন্তু আমি বলতে পারি আমার কোনো কাজে লাগেনি। আসলে আমাদের এডুকেশন সিস্টেমে এমন কিছু শেখানো হয় যেটার সাথে কাজের জগতের কোনো মিল থাকে না, আর এখানেই হচ্ছে দুর্বলতা। এডুকেশন সিস্টেম এমন একটা ফ্যাক্টরি, সেখানে যদি প্রোডাক্ট খারাপ হয় সেই ফ্যাক্টরি তার দায় নেয় না। আপনার যোগ্যতার মাপকাঠি হলো একটা মার্কস, যেটাতে আপনাকে বলে দেওয়া হবে আপনি কতটা উপযুক্ত। যদি তার বাইরে আপনার কোনো আলাদা যোগ্যতা থাকে সেটাকে গুরুত্ব দেওয়া হবে না, কারণ ওই মার্কস পেপার বা মার্কস শিটটাই আপনার পরিচয়। আচ্ছা ধরুন তো, আজ চাকরির বাজার নিয়ে এত সমস্যা, আগামী দিনে এই A4 সাইজের পেপারটার কি কোনো মূল্য থাকবে? বা এই পেপার দিয়ে কি মানুষ আদৌ কাজে ঢুকতে পারবে? সেটা কিন্তু প্রশ্নের মুখে এখনই দাঁড়িয়ে পড়েছে। আমি জটিল কোনো সমস্যায় ঢুকবো না, তবে একজন সাধারণ মানুষ হিসাবে এটা বলতে পারি যে বর্তমান এডুকেশন সিস্টেমে মানুষ কিন্তু নিষ্পেষিত ছাড়া আর কিছুই নয়। তাই আমাদের বোধহয় ভাববার সময় এসেছে। আর এখানেই আমার একটা বড় প্রশ্ন, যে শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য আর্নিং হয়ে থাকে, তাহলে সেই শিক্ষা ব্যবস্থা ওয়ার্ক বেস কেন নয়? যেখানে মানুষ কমিউনিকেশন স্কিল বাড়াতে পারবে, আরো স্কিলড হতে পারবে, টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে তার একটা ধারণা হবে, সেই ধরনের শিক্ষা কেন ইনক্লুড করা হয় না শিক্ষার সিস্টেমে বা এডুকেশনাল সিস্টেমে? এই নিয়ে বোধহয় প্রশ্ন তোলার সময় এসে গেছে।
আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে এই ধরনের এডুকেশনাল সিস্টেমের কোনো বিকল্প আছে কিনা। সত্যি কথা বলতে এই ধরনের এডুকেশনাল সিস্টেমের কোনো বিকল্প নেই। আমি, আপনি, তোমরা, আমরা কেউই এই সিস্টেমটাকে ব্রেক করতে পারবো না। এমনভাবেই আমাদের এই সিস্টেমটা গঠিত। তবে একটা কথা বলতে পারি, যদি কোনো স্টুডেন্ট আমার এই ভিডিওটা দেখে থাকো, তোমার যেটা ভালো লাগে সেটা ছবি আঁকা হতে পারে, ডিজিটাল মার্কেটিং হতে পারে, বা হতে পারে গান করা, নাচ করা। তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা মন দিয়ে করো। এখন শেখার কিন্তু অনেক মাধ্যম আছে, একটা সময় যেটা ছিল না। তাই সেই দিকটাতে ফোকাস করো, জীবনে নিশ্চয়ই সফল হবে বলে আমার বিশ্বাস। স্বামী বিবেকানন্দের শিক্ষা নিয়ে একটা উক্তি দিয়ে আজকের এই ভিডিও শেষ করব। স্বামীজি মনে করতেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। অর্থাৎ ব্যক্তির পরিপূর্ণতাই হলো শিক্ষা। আমরা চেষ্টা করব সেই পরিপূর্ণ শিক্ষার দিকে এগিয়ে যেতে। আজকের ভিডিও এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।